রাজনীতির অন্দরে যেন আবারও এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সেই আবহের কেন্দ্রবিন্দুতে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি, যা শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের জারি করা একটি অধ্যাদেশ দিয়ে, আর এখন তা পূর্ণাঙ্গ আইনের রূপ দেওয়ার পথে এগোচ্ছে বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ মূলত একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে সামনে এসেছিল। সে সময় বিএনপি বলেছিল, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, বরং জনগণই হলেন শেষ সিদ্ধান্তের নির্ধারক। কিন্তু সময় বদলেছে, প্রেক্ষাপটও বদলেছে। এখন ক্ষমতায় এসে সেই একই অধ্যাদেশকে সংশোধন করে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে তারা। এর ফলে যতদিন না নির্বাহী আদেশ প্রত্যাহার হচ্ছে, ততদিন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আর যদি এটি শাস্তির বিধানসহ আইনে পরিণত হয়, তাহলে দলটির জন্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে উঠবে। সংবিধানে 93 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার জারি করা অধ্যাদেশ সংসদে পাশ না হলে নির্দিষ্ট সময় পর তা কার্যকারিতা হারায়। সেই প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদে প্রথম দিনে মোট 133টি অধ্যাদেশ উত্থাপন করা হয় এবং একটি বিশেষ কমিটি গঠন করে সেগুলোর পর্যালোচনা শুরু হয়। কমিটি ইতিমধ্যেই বেশিরভাগ অধ্যাদেশ আইনে পরিণত করার সুপারিশ করেছে। আর যেগুলো সংশোধনের প্রয়োজন, সেগুলোর মধ্যে অন্যতম এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমে 2009 সালের আইনের 18 ও 20 ধারা সংশোধন করে আওয়ামী লীগ এবং এর সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, এর আগে 2024 সালে অক্টোবরে ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অধ্যাদেশ অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ থাকলে কোনো দল মিছিল, সভা, সমাবেশ করতে পারবে না, তাদের কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব বন্ধ করা হবে এবং প্রচার সব পথও বন্ধ হয়ে যাবে। তবে এতদিন একটি বড় প্রশ্ন থেকেই গিয়েছিল যে এই নিষেধাজ্ঞা অমান্য করলে কি হবে। অধ্যাদেশ সে বিষয়ে স্পষ্ট কোনো শাস্তির বিধান ছিল না। এখন সেই জায়গাটিতেই পরিবর্তন আনতে চায় সরকার। প্রস্তাব অনুযায়ী নিষিদ্ধ সংগঠন যদি কার্যক্রম চালিয়ে যায়, তাহলে তাদের জন্য 4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান যুক্ত করতে পারে। অর্থাৎ শুধুমাত্র নিষেধাজ্ঞা নয়, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে কঠোর শাস্তির ছায়াও। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়াও কম নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি কোনো দলীয় মন্তব্য না এলেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যে দলকে নিষিদ্ধ করেছিল ফ্যাসিস্ট ইউনূস সরকার, একটি নির্বাচিত সরকারও যদি সেই পথে হাঁটে, তাহলে বোঝা যায় আওয়ামী লীগকে তারা কতটা ভয় পায়। মানুষ সব বোঝে, ইতিহাসের বিচার একদিন হবে। আওয়ামী লীগের যে কার্যকলাপ নিষিদ্ধ, এর জন্য আইন তৈরির একটা চেষ্টা করছে বর্তমান বিএনপি সরকার। তো এটা তো সেই আপনার ঠিক যে কাজটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস, সেই একই কাজ করছে বলে কি আপনাদের মনে হয়? আমরা যদি একটু পিছনের দিকে তাকে, আমি বেশি দূর যাব না, 4000 বছরের এই বাঙালি জাতি কে বারবার আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হয়েছে স্বাধীনতার জন্য। স্বাধীনতা আসেনি, এর জন্য মৌর্য, পাল এবং ব্রিটিশ শাসন, পাকিস্তান, এর জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায়। এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু 23 বছর সংগ্রাম করেছেন এবং এর জন্য বাংলাদেশের এই 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 উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। এবং আওয়ামী লীগই বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশ করে নাই, বাংলাদেশকেই করেছে আওয়ামী লীগ। এবং দীর্ঘ আন্দোলনের সংগ্রামের ফসল হইল বাংলাদেশ। এবং সেই জায়গায় আমরা দেখেছি আজকে দীর্ঘ 55 বছর স্বাধীনতার পরবর্তী সময়
আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, অনেক বিপর্যয় দেখেছি এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল। কিন্তু একটি 5ই আগস্টের পরে এই খুনি, দুর্নীতিবাজ এবং বিশ্ববাটপার ইউনূসের কারণে আওয়ামী লীগকে শত্রু হিসেবে নিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর পরিবারকে তারা শত্রু হিসেবে নিয়েছে, যেহেতু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবং ওরা জানে যে আওয়ামী লীগ যদি ইলেকশন করত, এইবার 2/3 মেজরিটি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো এবং তাদের অভিষ্ট লক্ষ্য হাসিল হতো না। এবং আপনি যদি একটু খেয়াল করেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে বিএনপি, জামাত এবং ইউনূস মিলেই একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আজকে যদি আমরা যে কোনো জিনিস কিনতে চাই, আমাদের পারমিশনের দরকার হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশকে সোজা কথা স্বাধীনতা, সার্বভৌমত্ব হরণ করেছে। এবং আমি মনে করি ইউনূস, বিএনপি, জামাত, তার বিএনপি আজকের যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে তার ধারাবাহিকতার ফসল এবং তারা এর বাইরে কিছু করবে না, এটাই স্বাভাবিক। তবে এইটুকু আমি বলতে চাই, 1958 সালে আইয়ুব খান, মাশাআল্লাহ, আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল কিন্তু পারে নাই। মহান মুক্তিযুদ্ধে 1971 26শে মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, পারে নাই। এবং বঙ্গবন্ধুর 15ই আগস্ট মৃত্যুর পর জিয়াউর রহমান আওয়ামী লীগকে বিভিন্নভাবে নিষিদ্ধ করেছে, পারে নাই। একই কায়দা ইউনূস নিষিদ্ধ করেছে, ইউনূসকে যেভাবে হোক যেতে হয়েছে এবং তার ধারাবাহিক ফসল আজকের বিএনপি, তারাও এগুলো নিষিদ্ধ করতে চায়। কিন্তু তারা জানে না আওয়ামী লীগ সকল বাধা অতিক্রম করে, যতই এটাকে বাধা দেয়, এটা হিমালয়ের মতো আওয়ামী লীগ আবার নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াবে এবং ইনশাল্লাহ বিপুল জনগণের সমর্থনে আজকে বাংলাদেশে যদি আপনি একটু খেয়াল করেন, বাংলাদেশে 70% লোকের উপর জননেত্রী শেখ হাসিনা কে চায়, আওয়ামী লীগকে চায়। তাই তাদের এই ভয়ের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যতই বাধা আসুক আওয়ামী লীগ সেই বাধা অতিক্রম করবে ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায়, বাংলাদেশের সাধারণ মানুষের সহযোগিতায় এবং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সহযোগিতায়। আচ্ছা, এইটা যে আপনি বললেন এবং এই যে সরকারের আর কি যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ছিল, যেটা মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের, তো সেইটাকে যদি আইনে পরিণত করে তারেক রহমান সরকার, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আমরা মনে করি যে এই তারেক রহমান অবৈধ ইউনূসের অবৈধ গর্ভজাত আজকের এই সংসদ আজকে যেটা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তো না, একটা প্রহসনের নির্বাচন হয়েছে, আগের দিন থেকে ভোট কাউন্ট হয়েছে, যেটা 20% বেশি না, যেটাকে মেটিকুলাস ইউনূসের ভাষায় ডিজাইনে এটার রেজাল্ট। আমরা মনে করি ইনশাল্লাহ যদি তারা এই ধরনের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এর প্রতিরোধ করব, প্রতিবাদ করব এবং আমরা ইনশাল্লাহ অতীতের মতো আবারও সফলকাম হব। অন্যদিকে দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন আইনি ও রাজনৈতিক দুই পথেই তারা নিজেদের অবস্থান স্পষ্ট করবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া, আবার প্রয়োজনে রাজপথে প্রতিবাদ, সবকিছুই খোলা রাখা হয়েছে ভবিষ্যতের জন্য। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এটি শুধু একটি আইন প্রক্রিয়া নয়, বরং একটি বড় রাজনৈতিক মোড়। নিষেধাজ্ঞা, সংশোধন, আইন সবকিছুর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার প্রভাব আর জনসমর্থনের একটি জটিল সমীকরণ। সময়ই বলে দেবে এই অধ্যায়ের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। তবে এটুকু নিশ্চিত, এই গল্প এখনো শেষ হয়নি, বরং আরো নাটকীয় এক পরিণতির দিকে এগিয়ে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।